কোভিড এর আগে প্রায় বছর 3 আগে আমরা প্রজেক্ট স্ট্র্যাটিয়ন করেছিলাম। ওই বিলটা ছিল হোয়াইট অ্যান্ড ব্লু কালারে, সিপিইউ এবং জিপিইউ দুইটাই লুক করা হয় কুগার কনকুয়ের ফার্স্ট যে কেসটা সেটার ভেতরে। এটা একটা গ্রাউন্ড ব্রেকিং প্রজেক্ট ছিল আমাদের জন্য, যারা দেখেছেন তারা হয়তো মনে করতে পারবেন। প্রজেক্ট স্ট্র্যাটিয়নের লিগেসিটা টেনে নিয়ে আসা, প্রজেক্ট স্ট্র্যাটিয়ন 2.0 করাটা ছিল অনেকটা ডিফিকাল্ট। তো এই কারণে স্ট্র্যাটিয়ন 2.0 প্ল্যানিংটা শুরু হয় 2021 সালে, অর্থাৎ গত বছর শেষের দিকে। Project Strateon 2.0. প্রসেসর, জিপিইউ, মাদারবোর্ড এগুলো সংগ্রহ করা হয় ফেব্রুয়ারি মাসের দিকে। তখন আপনারা অনেকেই জানেন যে অ্যাভেবিলিটি কম ছিল, প্রাইস অনেক বেশি ছিল। 12900K এর দাম পড়েছিল তখনকার সময় 70,000 টাকার মতো। মাদারবোর্ডটার দাম ছিল 80,000-এর মতো। মাদারবোর্ড আমরা ব্যবহার করেছি Asus ROG Z690 ফর্মুলা, পুরোপুরি হোয়াইট একটা বোর্ড। বোর্ডটার VRM সেকশনগুলোর উপরে ওয়াটার ব্লক রয়েছে। এরপরে স্টোরেজ, প্রাইমারি সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি স্যামসাং 980 Pro 1TB। এরপরে এই সিস্টেমটায় কোনো হার্ড ড্রাইভ নাই। আসলে এই ধরনের হাই এন্ড সিস্টেমে যাদের বাজেট আসলে আনলিমিটেড, টু বি অনেস্ট, তারা আসলে হার্ড ড্রাইভ একদমই প্রেফার করেন না। সেকেন্ডারি ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি টিম কার্ডিয়া জেড। আর এটা বাদেও আরেকটা স্টোরেজ ড্রাইভ আমরা পেছনে মাউন্ট করেছিলাম পরে বিল্ডের শেষের দিকে, সেটা হচ্ছে স্যামসাং এর 2TB 870 ইভো সেটা এসএসডি। অর্থাৎ টোটাল মিলে এই সেটআপটার ভেতরে 226 আর এক 7TB স্টোরেজ রয়েছে। সিপিইউ ওয়াটার ব্লক আমরা ব্যবহার করেছি ইকের কোয়ান্টাম ভেলোসিটি 2। এই ওয়াটার ব্লকটা খুবই ভারী, মানে একদমই বাটখারার মতো। এত হেভি কোনো ওয়াটার ব্লক নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করি নাই। LG এর 1700 সকেটের জন্য এইটা বলতে পারেন সবচেয়ে প্রিমিয়াম ওয়াটার ব্লক। এটা একটা বাটখারার মতো বা ব্লান্ট উইপন হিসেবে ব্যবহার করা যায়, এতটাই ভারী। এটার দাম অলমোস্ট $190 মতো। বাংলাদেশে মনে হয় না পাওয়া যায় খুব একটা, এটা আমাদেরকে সিঙ্গাপুর থেকে সংগ্রহ করতে হয়। এই ওয়াটার ব্লকটা একটু ডিফারেন্ট এই দিক থেকে যে এটা একটা ক্লিন লুক দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এর স্ক্রু মাউন্টিং সিস্টেমগুলো আসলে পেছন দিক থেকে, কাজে সামনে থেকে স্ক্রু বা কোনো কিছুই দেখা যায় না। র্যাম বা মেমোরি মডিউল হিসেবে আমরা ব্যবহার করেছি Corsair Dominator প্লাটিনাম, বরাবরের মতোই। এগুলো এক একটা 5600 বাসের র্যাম, এক একটা 16GB করে, চারটায় টোটাল 64GB মেমোরি। মুখের বিষয় হচ্ছে এই র্যামগুলো আমরা কিনি একদম প্রথম DDR5 Corsair শিপমেন্ট থেকে। এক একটা র্যামের দাম আমাদেরকে প্রায় 24,000 টাকা করে দিতে হয়েছে, যেখানে বাইরের দেশে ডোমিনেটর প্লাটিনামের 1632GB এই কিটগুলো পাওয়া যাচ্ছে $250 বা এর কিছুটা নিচে। সেখানে এক একটা সিঙ্গেল র্যামের জন্য 24,000 করে টাকা দেওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। আমরা টোটাল এই 4টা র্যাম কিনতে 96,000 টাকা পে করেছিলাম। বাংলাদেশে কর্সারে হাই এন্ড অনেক প্রোডাক্টই এসে থাকে, কিন্তু প্রাইসিংটা এত বেশি এলোমেলো যে অনেক সময় এটা কোনো সেন্স মেক করে না, যদি না আপনি আলট্রা প্রো ফ্যানবয় হয়ে থাকেন।
ফিটিংস গুলো হচ্ছে বিটসপাওয়ারের 16 মিলিমিটার ওডি সিলভার ফিটিংস। এই সবকিছু মেটালের, অর্থাৎ ভাঙার বা ফেটে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে প্লাস্টিকের কোনো ফিটিংসও হয় না, হলে হয়তো বাংলাদেশের সাত্তার বা নাজমা ব্র্যান্ডের প্লাস্টিকের ফিটিংস আমরা পেয়ে যেতাম। নভেম্বরের দিকে আমরা কুগার ব্লেজার কেসটা কালেক্ট করি। এটাও একটা ওপেন এয়ার কেস। আপনারা জানেন যে কুগার স্পেশালি তাদের ওপেন এয়ার কেসগুলা খুবই আনকমন এবং ইউনিক করে থাকে। প্রথমটার মতো 2.0 তেও আমরা হোয়াইট এবং ব্লু এই থিমেই রয়েছে, কালার থিম চেঞ্জ হয় নাই। কেসটা নরমালি ব্ল্যাক আর অরেঞ্জ কালারে আসে, এটাকে পুরোপুরি খুলে ফেলে আমরা হিট পেইন্ট করে ফেলি ব্লু আর হোয়াইট কালার থিমে। যেহেতু এই বিল্ডটার মধ্যে শুধুমাত্র সিপিইউ কে লুপের ভেতরে ইনক্লুড করা হয়েছে, তাই একটা 360mm এর রেডিয়েটরই এনাফ। XSPCর এই 360mm এর রেডিয়েটরটার উপরে আমরা ব্যবহার করেছি 3টা Corsair LL120 ফ্যান, যেগুলো পুরোপুরি হোয়াইট। কিন্তু Corsair এর ফ্যানগুলোতে যে প্রবলেম হয়, আমরা বিভিন্ন গ্রুপ, ফেসবুক গ্রুপে আলোচনায় দেখি, সমালোচনাগুলো দেখতে পাই যে এই ফ্যানগুলোকে আপনার দুইটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে হয়। একটা হচ্ছে ফ্যান কন্ট্রোলার আর একটা হচ্ছে RGB কন্ট্রোলার। Corsair RGB ফ্যান এলইডি হাব নামে এই আলাদা আবার একটা বক্সকে আপনার আলাদা কেবল দিয়ে কানেক্ট করতে হবে, এর আবার একটা সেটআপ পাওয়ার আছে। তো সবকিছু মিলে আসলে কেবল ম্যানেজমেন্ট একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ যত বেশি কেবল এগুলো ম্যানেজ করা তত বেশি কমপ্লিকেটেড। এইখান থেকে অবশ্য Corsair কিছুটা লিয়ানলির কাছ থেকে ইন্সপিরেশন নিতে পারে, কারণ লিয়ানলির ইউনিফ্যান গুলোতে আলাদা কোনো ফ্যানের কেবলও লাগে না বা RGBর কানেক্টরও লাগে না। জাস্ট একটার উপরে একটা ফ্যান স্ট্যাক করে নিয়ে একটা কন্ট্রোলার দিয়ে আপনি RGB এবং ফ্যান কন্ট্রোল দুইটাই করতে পারেন। আর মনে না চাইলে আপনি সরাসরি মাদারবোর্ডেও কানেক্ট করে ফেলতে পারেন, যেটা পার্সোনালি আমাদের কাছে অনেক বেশি ক্লিন এবং হ্যাসেল ফ্রি মনে হয়। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি ROG থর 1200 ওয়াটের প্লাটিনাম যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, এটা খুবই প্রিমিয়াম। এটা স্ট্র্যাটিয়ন প্রথমটাও ব্যবহার হয়েছিল, সেটাই এই নতুনটা স্ট্র্যাটিয়ন 2.0 ভেতরে রিইউজ করা হয়েছে। এই বিল্ডটা বেশ কমপ্লিকেটেড, সবকিছু সেটআপ করার পরে দেখা যাবে এতটাই কম্প্যাক্ট যে পরে কেবল রাউটিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে মাদারবোর্ড মাউন্ট করার পরপরই আমরা পাওয়ার সাপ্লাই মাউন্ট করি এবং পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো সব পেছন দিকে রাউট করে নিয়ে যাই। এই বিল্ডের যে কাস্টম স্ক্রিপ্ট কেবলগুলো আমরা ব্যবহার করেছি, এগুলো প্রজেক্ট স্ট্র্যাটিয়ন প্রথম যেটা, সেটা থেকে নিয়ে আসা হয়েছে। প্রবলেম ছিল ওই বিল্ডের কেবলগুলোর লেংথ অনেকটা বেশি, কারণ কনকুয়ার কেসটা আর একটু ওয়াইড, আমরা রাউটিংও করেছিলাম একটু ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু ব্লেজারের ভেতরে আসলে এত স্পেস ছিল না। এই কারণে পরে দেখা যায় এক্সট্রা যে কেবলটুকু রয়েছে সেটা রাউট করতে গিয়ে আমাদেরকে যথেষ্ট প্যারা খেতে হয়। এই লুপটার ভেতরে আমরা পাম্প রিজার্ভারের কম্বো ব্যবহার করি নাই, এখানে রিজার্ভার আর পাম্প দুইটাই আলাদা আলাদা সংগ্রহ করে এরপরে কানেক্ট করা হয়েছে। রিজার্ভার ব্যবহার করেছি আমরা বিটসপাওয়ার কিউবয়েড প্রিমিয়াম রিজার্ভার ট্যাঙ্ক, আর পাম্প যেটা ব্যবহার হয়েছে EK X-Top এলিট প্লেক্স পাম্প। বলে রাখা ভালো, রিজার্ভারটা 200 ml, চাইলে এটা দিয়ে একটা জিপিইউ লুপও চালানো যেত, কিন্তু এই বিল্ডে আমরা জিপিইউটাকে লুপে ইনক্লুড করি নাই। টিউব যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একদমই প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টিউব, এগুলো হচ্ছে বিগ স্কির মেটাল টিউব। মেটাল টিউব আসলে সচরাচর বেন্ড করা যায় না, এই কারণে এই টিউবগুলো প্রিবেন্ড অবস্থায় কিনতে পাওয়া যায়। এই বিল্ডে যেমন আমরা প্রায় 4টা 90 ডিগ্রি বেন্ড করা টিউব ব্যবহার করেছি, আর এর বাইরে স্ট্রেট টিউব ব্যবহার হয়েছে 2টা। একটা 90 ডিগ্রি বেন্ড টিউবের দাম হচ্ছে প্রায় $28 করে। টিউবগুলো খুব শাইনি, দেখতে খুব চমৎকার। প্রবলেম হচ্ছে যে ফিটিংসগুলো নাড়াচাড়ার সময় মাঝে মধ্যে ঘষা লেগে কয়েক জায়গা থেকে কালার উঠে যেতে পারে। লুপের ডিজাইনটা নিয়ে বলতে হয় যে যেহেতু এগুলা 90 ডিগ্রি বেন্ড সহ আসে এবং হার্ড টিউবিং, সো খুব বেশি ফ্রি স্টাইল করার কোনো সুযোগ নাই, নির্দিষ্ট কয়েকটা বেসিক ডিজাইনের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হয়। তাও আমরা লুপের ডিজাইনটা বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি, 2বার চেঞ্জ হয়েছে, এরপরে ফাইনালি আমরা এই ডিজাইনটা সেটেল করেছি।
গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার হয়েছে Asus ROG Strix GeForce RTX 3090 24GB হোয়াইট এডিশনের জিপিইউ, তার উপরে আবার Asus Strix। বুঝতেই পারছেন এটা কিনতে গিয়ে বেশ ভালো পরিমাণ পয়সা খসাতে হয়েছে। এটা ফেব্রুয়ারি মাসে কেনা, যখন জিপিইউর প্রাইসের হাইকটা একদমই টপে ছিল। এইটার দাম পড়েছিল তখন 2,70,000 টাকার মতো। যদিও এরপরে বিলটা শেষ করতে করতে 4090 বাজারে চলে আসে, কিন্তু 4090 দামও দেখা যায় আলটিমেটলি এটা থেকে অনেকটাই কম। বাংলাদেশের বাজারে সবচেয়ে হাইয়েস্ট যে 4090টা ছিল সেটার দামও 2,75,000 টাকা ছিল। তবে যাই হোক, নতুন নতুন লাইন আপ আসতে থাকবে, নতুন নতুন জিপিইউ আসতে থাকবে, আর দামেও নিত্য নতুন রেকর্ড করবে। সো এর কোনো শেষ নাই। তবে এই কার্ডটা হোয়াইট এবং লিমিটেড এডিশন, এই কারণে এটার একটা আলাদা অ্যাস্থেটিক ভ্যালু থাকতে পারে অনেকের কাছে। এ কারণেই হয়তো এটার ওনার 2,70,000 টাকা এটার পেছনে খরচ করেছেন। এই কার্ডটার ফ্যান হাউজিং সামনের সাইডটা হোয়াইট পুরোপুরি এবং দেখতে এতই সুন্দর যে এই কারণে এটা খুলে ফেলে আরো $150-200 দিয়ে একটা ওয়াটার ব্লক ইনস্টল করার মতো চিন্তা এটার ওনার করেন নাই। জিপিইউটা ইনস্টল করতে গিয়ে দেখা গেল যে জিপিইউর পেছনের ব্যাকপ্লেটটা Corsair Dominator প্ল্যাটিনামগুলো এতই উঁচু যে তার সাথে কিছুটা কলাইড করতেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে প্রথম কেস কাস্টমাইজেশনের মধ্যে নামতে হয়। যে ভার্টিক্যাল মাউন্টটা আমরা ব্যবহার করেছি সেটা কুলার মাস্টারের মাউন্ট, যেটার সাথে আবার Zen 3 রাইজার কেবল দেয়া আছে। Zen 3 রাইজার কেবলটা খুলে ফেলে আমরা Zen 4 রাইজার কেবল লাগাই ফেলি। আমরা একটা ইউ শেপড এক্সটেনশন ব্যবহার করি যেটা কেস এবং ভার্টিক্যাল মাউন্টটার মাঝখানে প্লেস করে দেই। এ কারণে গ্যাপটা আরো প্রায় মিলিমিটার খানেক বেড়ে যায়। যদিও শুধুমাত্র এই এক্সটেনশনটা এই ভার্টিক্যাল ব্র্যাকেট এবং জিপিইউটাকে ধরে রাখার জন্য এনাফ ছিল না। এই কারণে কেসের নিচের দিকে ভার্টিক্যাল মাউন্টটা ছিদ্র করে সেখানেও আমরা স্ক্রু এবং নাট দিয়ে জিনিসটাকে পুরোপুরি সিল্ড করে ফেলি, যাতে পরবর্তীতে কোনো নড়াচড়ায় জিপিইউটা খুলে না পড়ে যায়। এরপরে পেছন দিকে কেবল ম্যানেজমেন্ট, যেটা আমাদেরকে যথেষ্ট প্যারা দেয়। কুগার ব্লেজার কেসের সাথে একটা বক্সের মতো কেবল কাভার দেয়া থাকে, যেটার উপরে একটা গ্যাপ ছিল আর নিচের দিকে একটা, যেখান থেকে কেবলগুলো রাউট করা হয়। কিন্তু দেখা গেল যে আমাদের কেবল এতই বেশি যেটা ওই বক্সটার ভেতরে কোনোভাবেই ধরছে না, তাই বক্সটাকে আমরা কয়েকটা জায়গায় কেটে ফেলি। এরপরে কেবলগুলোকে দুই পাশে বের করে দুইটা সর্প আকৃতির লুপ ডিজাইন আমরা করি। এ কারণে মেস কিছুটা কম দেখা যাচ্ছিল। বলতে পারেন যে এটা নিয়ে বেশ কয়েকদিন কাজ করার পরে কেবলগুলো দেখতে যথেষ্টই সুন্দর হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে ওই যে Corsair ফ্যানের যে কেবলগুলো আর দুইটা হাব, এই দুইটার কারণে কিছু এক্সট্রা কেবলস কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না, যেগুলো এখনো দেখতে কিছুটা খারাপ লাগে। কিন্তু বাকি যে 24 পিন কেবল এবং ইপিএস কেবলগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে রাউট করা হয়েছে। পাশে দুইটা নাগিন শেপ দেয়া হয়েছে। ওভারঅল দেখতে ভালোই লাগে। এরপরে হচ্ছে আমাদের পিসির সর্বশেষ যে কম্পোনেন্ট, এটা পুরোপুরি একটা কি বলে অপশনাল কম্পোনেন্ট। সামনের দিকে আমরা ব্যবহার করেছি ওয়াইসকো 14 ইঞ্চ একটা ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লে গুলো পিসিতে হার্ডওয়্যার মনিটর প্যানেল হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা 4K টাচ প্যানেল, চাইলে আপনি কিবোর্ড মাউস ছাড়াও এটা দিয়ে বেসিক নেভিগেশন গুলো কমপ্লিট করতে পারবেন। একটা ইউএসবি পাওয়ার কেবল দিয়ে এটা পাওয়ার দেওয়া হয়, আর একটা মিনি এইচডিএমআই কেবল দিয়ে আমরা জিপির সাথে এটা কানেক্ট করে ফেলি। এই জিনিসটাকে মাউন্ট করার জন্য আমাদের থার্ড কাস্টমাইজেশন করতে হয়। একটা এল শেপড মেটাল প্লেট আমরা বানিয়ে নিয়ে আসি, পরে এটাকে ড্রিল করে আমরা কেসের নিচের দিকে যে বেস প্লেট গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে আউটার মোস্ট প্লেটটার সাথে আমরা স্ক্রু করে লাগিয়ে দিই। এরপরে ফ্রন্ট সাইডে আরো কিছু কেবল ম্যানেজমেন্টের কাজ বাকি, সেগুলো করে কিছু কেবল জিপিউর পেছন দিয়ে, কিছু কেবল পিএসইউর উপর দিয়ে আমরা কেবলটাই দিয়ে আটকায় ফেলি। সবশেষে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি একটা পর্যায়ে আমরা বিলটা শেষ করি। বিলটার মধ্যে ওভারঅল ক্লিন একটা ভাইব রয়েছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে ডিসপ্লেটার সাইজ যদি আরেকটু ন্যারো হতো তাহলে হয়তো প্রপোর্শনটা আরেকটু ভালো দেখাতো। আর রিজার্ভারটা আসলে খুব বেশি ক্র্যাম্পড হয়ে গিয়েছে, কারো কারো কাছে এই জিনিসটা অনেক কম্প্যাক্ট লাগতে পারে। আবার আমার পার্সোনালি মনে হয় যে যদি আমরা সামনে আরেকটু আগিয়ে নিতে পারতাম তাহলে হয়তো আরো ভালো দেখাতো। কিন্তু বেজে আসলে ওই পরিমাণ স্পেস ছিল না যা দিয়ে আপনি রিজার্ভারের যে মাউন্টটা রয়েছে সেটাকে সিকিউর করতে পারতাম। এ কারণে এটাকে বেশি ক্র্যাম্প জায়গায় প্লেস করতে হয়েছে। ওভারঅল Strateon 2.0 আমাদের চ্যানেলের সবচেয়ে এক্সপেন্সিভ বিল্ড বলতে পারেন। এটার ওনারকে তার নাম বললে
চাকরি থাকবে না টাইপ একটা ব্যাপার রয়েছে, তাই বলা যাচ্ছে না। আমাদের পাইপলাইনে অবশ্য আরো কয়েকটা কাস্টম লুপ বিল্ড রয়েছে, যেগুলো সামনের কিছুদিনের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকাল শুক্রবার বেস্ট অফ বিডি পিসি ব্যাটেল বিসিএস কম্পিউটার সিটিতে আমাদের সাথে কোলাবোরেশন অনুষ্ঠিত হবে। সেখানে এই পিসিটাও থাকতে পারে এবং এর সাথে থাকতে পারে বাংলাদেশের সেরা সেরা আরো কিছু পিসি। যদিও এই পিসিটা ঠিক মার্কিং এর ভেতরে থাকবে না, এটা শুধুমাত্র শোকেসের জন্য থাকবে। আর বাকি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট পিসি গুলো রয়েছে, সেগুলো আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি যাতে আপনারাও উপভোগ করতে পারেন। একটা এক্সটেন্সিভ মডেড পিসি বিল্ড করতে এক একজন এনথুজিয়াস্টের অনেক অর্থ, সময়, মেধা খরচ হয়, যেগুলো আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করতে পারি না। বাইরের দেশে এই ধরনের কম্পিটিশন প্রায় হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে এবারই প্রথম হচ্ছে। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা পিসির প্রতি একটা আলাদা টান, প্যাশন বা এনথুজিজম যেটাই বলেন ফিল করে থাকেন, তারা এখানে অংশগ্রহণ করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ইয়েস, এটা হচ্ছে আমাদের নিউ সেট। এখন থেকে যেগুলো একটু কমপ্লিকেটেড বিল্ড, সেগুলো আমরা এই সেটে করব। আমাদের স্টুডিওতে টোটাল 3টা সেট হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। থার্ড আরো একটা কাজ চলতেছে। কাজগুলো শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করার। পিসি বিল্ডার বাংলাদেশের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।